প্রথমেই বলে নিই, এখানে যারা আছেন তাদের সামনে নিউ ক্রিয়েটার্স নিয়ে কিছু বলতে যাওয়াটা মানে আমার পক্ষে বাতুলতাই হবে। কারণ এখানে অঞ্জনদা রয়েছেন, ওনার পত্রে রয়েছেন এবং পিনাকি রয়েছেন। অঞ্জনদার পরিচয় তো আপনারা পেলেনই, তারপর অঞ্জনদা ওই অরোরাকে আজও সমানভাবে টিকিয়ে রেখেছেন, আরো বড় করেছেন। যে প্রসঙ্গটা আপনাদের বলে রাখি, যে পথের পাঁচালী নিয়ে কথা উঠছে সেই পথের পাঁচালীর পরিবেশক ছিল অরোরা ফেন্সি। ভুল করছি অঞ্জনদা। এবং পিনাকি নিউট্রিটাস নিয়ে একটি যথেষ্ট ভালো গ্রন্থ লিখেছে। আপনারা যার যদি কারোর আগ্রহ থাকে বইটা আপনারা পড়ে দেখবেন, নিউট্রিটাসকে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। তাই আমি একটু অন্য প্রসঙ্গে ঢুকছি। আমার ভাগ্য খুব ভালো যে আমার জীবনের প্রথম স্টুডিও ভ্রমণ হচ্ছে নিউট্রিটাস। আমি খুব জোর দিয়ে বলছি, আমি ভারতবর্ষের সমস্ত স্টুডিওয়ে গেছি, যদিও সাংবাদিকতার দৌলতে। আমি হলিউডে গেছি, আমি ব্রিটেনের পাইনউড দেখেছি। কিন্তু কি আশ্চর্য, বাঙালি হিসেবে আমার প্রথম অ্যাসাইনমেন্ট পড়েছিল সাংবাদিকতায় নিউট্রিটাস স্টুডিওতে। তখন নিউট্রিটাস স্টুডিওতে আমি একটু আগেকার সময় বলছি, এটা হচ্ছে 82 পরের গল্প। কিন্তু তখন নিউট্রিটাস স্টুডিওতে ঢুকে আমি চমকে উঠি এই কারণে, নানা স্মৃতি জেগে ওঠে। এখানে একটা গোল ঘর বলে একটা ঘর আছে। সে ঘরটা এখনো আছে কিনা আমি জানি না, অন্তত আমি যে সময় যেতাম নিয়মিত ছিল, আশা করছি এখনো আছে। ওইখানে বসে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর চলচ্চিত্র পরিচালনা করেছেন। আপনারা অনেকেই জানেন রবীন্দ্রনাথ ঠাকুর একটি ছবি তৈরি করেছিলেন, সেটা নটির পূজা। যদি ওটা প্রথম এবং শেষ ছবি, রবীন্দ্রনাথ আর এর পরবর্তীকালে কখনোই চলচ্চিত্রে ঢোকেননি। এবং ছবিটা মুক্তিও পেয়েছিল যেখানে, সেটাতেও সেই হলটি হচ্ছে চিত্রা, যেটা তৈরি করেছিলেন বি.এন. সরকারি। চিত্রাকে আপনারা যারা আছেন, আমার মনে হচ্ছে অনেকেই চিত্রাকে দেখেছিলেন। পরবর্তীকালে যেটা মিত্রা হয়েছিল, এখন অবশ্য খুব স্বাভাবিক কারণে সেটা শপিং মল। যেমন উত্তর কলকাতার সমস্ত হল মিনার ছাড়া সবই আর শপিং মল। সেখানে ঢুকে যারা গেছেন তারা একটু এগুলি একটা দোতলা বাড়ি দেখতে পাবেন। তার একতলায় বসতেন তরুণ মজুমদার, দোতলায় ছিল তার এডিটিং রুম। তখন এডিটিং হতো এরকম ডিজিটালি নয়, তখন এডিটিং হতো মুভি হলায়। প্রত্যেকটা ফিল্মকে কেটে কেটে জোড়া দিতে হতো। আমি তরুণদাকে দেখেছি নিউট্রিটাসে বসে, উনি এডিটারের সঙ্গে ওই ফিল্ম কেটে কেটে আঠা দিয়ে, মানে ফিল্মের আঠা দিয়ে প্রত্যেকটা এডিট করা হচ্ছে ছবি। এইসব দুর্লভ দৃশ্য আমি নিউট্রিটাসে প্রথম দিনই দেখতে পেয়েছিলাম বলে আমার মন সত্যি সত্যি ভরে গেছিল। কিন্তু আরেকটা প্রশ্ন সেদিনকেই জেগেছিল যে বাঙালি হিসেবে আমরা এত সহজে আমাদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছি কি করে। আজকে তো এই মুহূর্তে আমার মনে হয় সরকারের 125-এ সারা বাংলায় যারা চলচ্চিত্র প্রেমী আছে তাদের তো এক হওয়ার কথা। এই একটা মানুষ, একটা ইঞ্জিনিয়ার মানুষ, সেই ইঞ্জিনিয়ারিং করলে অনেক দূর যেতে পারতেন। আরেকজন বন্ধুর সঙ্গে ঝুঁকি নিয়ে তিনি একটি স্টুডিও তৈরি করলেন। প্রথমে একটি ছবি তৈরি করেছিলেন, ছবিটা তৈরি করার পরে তিনি একটি স্টুডিও তৈরি করলেন। স্টুডিওর প্যাটার্নটা কি, সময়টা কখন? সময়টা হচ্ছে যখন সিনেমায় শব্দ আসছে। সিনেমায় 27-এ শব্দ এলেও পুরোপুরি করে সিনেমা শব্দময় হয়ে উঠছে 30-এ। সেই সময় তিনি স্টুডিও করছেন। এবং তখন হলিউডও নতুন করে স্টুডিও সিস্টেম তৈরি হচ্ছে হলিউডে। আমরা এই যে স্টুডিও সিস্টেম, যার প্রবক্তা অবশ্যই আমি বলবো অরোরা,
তারপরেই এসছে নিউট্রিটাসের নাম। নিউট্রিটাস একটি হাতির কথা এলো, যেটা লোগো হিসেবে ভাবা হয়েছিল। এটা এঁকেছিলেন যতীন দত্ত, বিখ্যাত শিল্পী। কেউ কেউ বলে থাকেন এটা চারু দত্ত নামক, কেউ কেউ বলেন। এটা পিনাকি সঠিকভাবে বলতে পারবে বলে আমার বিশ্বাস। ওই লোগোটা এমন একটা হয়েছিল, যেমন মেট্রো গোল্ডেন মায়ারের ছবি মানেই একটা সিংহের গর্জন দিয়ে শুরু হতো, আপনারা নিশ্চয়ই দেখেছেন পদ্মা জুড়ে। এটা তেমনি প্রথমেই শুরু হতো এই হাতির মুখটা দিয়ে। লোকের মুখে মুখে চালু হয়ে গেছিল হাতির মুখের ছবি। হাতির মুখের ছবি মানে এই ছবি সংস্কৃতি দোতক। এই ছবি কোথাও ফ্লপ করে না। ফ্লপ অর্থে আমি বলছি, সবটা ব্যবসায়িক অর্থে বলছি না, সাংস্কৃতিক অর্থেই বলছি। ঠিক তাই ঘটেও ছিল। পরবর্তীকালে বোম্বাইতে যারা আমরা বিখ্যাত হিসেবে দেখছেন, তার মধ্যে পৃথ্বীরাজ কাপুর এখান থেকে তার চলচ্চিত্র জীবন শুরু করেছেন। বিমল রায় এখান থেকে তার চলচ্চিত্র জীবন শুরু করেছেন। এরা অসংখ্য লোকের নাম বলা যায়, যারা পরবর্তীকালে বোম্বাইতে গিয়ে খুব বিখ্যাত হয়েছেন, কিন্তু তাদের চলচ্চিত্র জীবনটা শুরু হয়েছে নিউট্রিটাসে। নিউট্রিটাসের যে কারণটা ছিল সেটা হচ্ছে, গোটা ব্যাপারটা মালিক আমি এইভাবে ভাবতেন না বিএন সরকার। আমি পরবর্তীকালে ভেবে বা নানা অনুসন্ধানে দেখেছি, উনি সমস্ত ছবির সঙ্গে নিজেকে ইনভলভ করতেন। ওনাকে আমি দেখিনি, ওনার ছেলের সঙ্গে আমার সাংবাদিক কথা সত্যি আলাপ হয়েছিল। সেখানেও শুনেছি প্রত্যেকটা ছবিকে প্রথম থেকে, মানে কাহিনী নির্বাচন থেকে শুরু করে ছবির শেষ পর্যায়ে রিলিজ অবধি উনি নিজে নজর রাখতেন। সেই কারণে আমরা বোধহয়, আমার মনে হয়, উদয়ের পথে মতো ছবি পেয়েছি। মনে রাখতে হবে, উদয়ের পথে কিন্তু পথের পাঁচালীর অনেক আগের ছবি। সেই জন্যই বোধহয় আমরা বিদ্যাপতি বা চণ্ডীদাস পেয়েছি। ডাবল ভার্সন ছবির ক্ষেত্রে নিউট্রিটাসই প্রথম পথ দেখায়। বাংলায় এবং হিন্দি ভার্সন একসঙ্গে তৈরি হতো নিউট্রিটাসে। সেই নিউট্রিটাস এর যিনি জনক, তার আজকে 125 বছর। আমাদের সবসময় তাকে স্মরণ করা উচিত। প্রত্যেকটা চলচ্চিত্র প্রেমী, যারা সিনেমার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, যারা সিনেমাকে আমরা ভালোবাসি, এরা তো করবই। এই সবের বাইরে যারা যারা আজ আমরা খুব বাঙালি বাঙালি করি, আমরা বাঙালি, এটা তো আজকাল একটা আমাদের আইডেন্টিটি তৈরি হচ্ছে। আমরা বাঙালি হিসেবেও তার কথা সবসময় মনে রাখা দরকার। আমার পরে পিনাকি আছেন, পিনাকি আরো বিস্তারিতভাবে তার ইতিহাস বলবেন। অঞ্জনদা আছেন, আমি আর বাড়াবো না। আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, আজ যারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিএন সরকারকে স্মরণ করলেন। এবং অবশ্যই সিনেগিলকে তো ধন্যবাদ জানাবই। এরকম একটা সময়ে তারা এরকম একটা অনুষ্ঠান করার সাহস দেখিয়েছে। অন্তত এতজন মানুষকে এক জায়গায় জড়ো করতে পেরেছে। সত্যি সত্যি একটা কথা বলছি, বিভিন্ন সেমিনারে আজকাল 10 জন লোক পাওয়া খুব শক্ত। তার বদলে যে এতজন লোক আজকে আমরা পেয়েছি, আমার খুব আনন্দ হচ্ছে। অশেষ ধন্যবাদ। আর কি কথা বলার না।